শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। রূপকথাকেও হার মানায় ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী লায়লা। শিক্ষক হয়ে পাহাড় সম সম্পদের মালিক, সন্ত্রাসী হামলা করে সন্তানের নামে রায়পুরায় জমি দখলের অভিযোগ। পাইলিংয়ের সময় কেটে যায় তিতাসের পাইপ, গ্যাস নেই ময়মনসিংহ নেত্রকোনার বাসা বাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন। এবং বৈশ্বিক জটিলতায় রফতানি পণ্য পরিবহনে কন্টেইনার সংকটে বাংলাদেশ, বাড়তি ভাড়া দিয়েও মিলছে না। ইউরোপ আমেরিকায় পোশাক পাঠাতে চ্যালেঞ্জের মুখে ব্যবসায়ীরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তিস্তা প্রকল্পে ভারত চীন দু দেশই প্রস্তাব দিয়েছে। যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটাই গ্রহণ করবে বাংলাদেশ। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, রেল করিডোর উন্মুক্তের নামে দেশ বিক্রি করছেন না তিনি। জবাব দেন, যারা বিক্রির সমালোচনা তুলেছে তারাই বিক্রি হয়ে আছে। এছাড়াও সংবাদ সম্মেলন থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সরকার প্রধান। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। চলতি জুন মাসেই 2 দফায় দিল্লিতে নজিরবিহীন সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিনের রাষ্ট্রীয় সফরের তথ্য জাতির কাছে তুলে ধরতে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রথম ভাগে লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন ভারত সফরে সম্পাদিত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু। এরপর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আসে ভারতের রেল করিডোর ব্যবহার প্রসঙ্গ। সরকার প্রধানের সাফ জবাব, দেশ বা দেশের স্বার্থ কোনোটাই বিক্রি করছেন না তিনি। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে আর বিক্রিটা হয় কিভাবে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার কর্তৃক আইনিভাবে হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে উন্মুক্ত বিতর্কে আসবেন প্রফেসর। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে না? আসেনি কেন? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা নিয়ে কতটুকু অগ্রগতি হলো সাংবাদিকদের এমন জানতে চাওয়ায় শেখ হাসিনা মমতা ব্যানার্জির মন্তব্য টেনে বলেন, তিস্তা বা গঙ্গা কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বন্দ্ব নেই বাংলাদেশের। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ভারত নাকি চীন, তিস্তায় 2 দেশের প্রস্তাব থাকলেও যেখানে লাভ সেখানেই সাড়া দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে। আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সবাইকে সাবধানে থাকতে এবং প্রাণীকুলকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। জীব জন্তু পশু সাপ যাই বলেন,
এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রূপকথার আলিফ লায়লাকেও যেন হার মানায় রায়পুরার লায়লা কাহিনী। ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। শিক্ষক হয়েও পাহাড় সম সম্পদের মালিক, রাতারাতি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় বিস্মিত স্থানীয়রা। 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকেছে 10 কোটিরও বেশিতে। জনপ্রতিনিধি হলেও কাছে ঘেঁষতে পারত না সাধারণ মানুষ। জমি দখল, সন্ত্রাসী দিয়ে হামলা করে সন্তানের নামে সম্পদ গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছাগলকাণ্ডের পর থেকে লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হয়ে কিভাবে তিনি পাহাড় সম সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে বিস্মিত সাধারণ জনগণ। এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী। 2022 সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। তবে নিয়মিত অফিস করতেন না, এমনকি জনপ্রতিনিধি হলেও সাধারণ মানুষ তার দরবারে হাজির হতে পারত না। ঈদুল আজহার 2 দিন আগে সবশেষ আগে অফিস করলেও এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এ জনপ্রতিনিধিকে। কিন্তু কবে আসবেন তাও বলেননি, ছুটিও নেননি। অফিস কক্ষে ঝুলছে তালা, ব্যাহত হচ্ছে কার্যক্রম। এরই মধ্যে তার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও ওনার সাথে যখন ইচ্ছে কথা বলতে পারিনি বা দেখা করতে পারিনি, কোনো সমস্যার কথাও জানাতে পারিনি। আমরা পারিনি, আমি ভাইস চেয়ারম্যান হয়ে পারিনি, তাহলে সাধারণ মানুষ কতটুকু পারবে? আপনারা অনেক কিছু লেখেন, পেপারে লেখেন, পেপারে লিখে ছাপাই দেন, কেন করি না, কি করি না, সব আপনারা তো দিয়ে দিচ্ছেন। আমার কিছু বলার আছে? মাত্র 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকে 10 কোটির বেশি, যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃত বাজার মূল্য 4 থেকে 5 গুণ বেশি। এর মধ্যে মার্জালে বিলাসবহুল গাড়ি, ইকো রিসোর্ট ও ওয়ান্ডার পার্ক সহ ঢাকা, গাজীপুর, সাভার, নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে। এলাকায় করা হয়েছে নিজ নামে সড়ক। দামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় না। 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল, মামলা, সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে রেখেছেন 50 থেকে 60 বিঘা জমি। সময় সংবাদ, নরসিংদী। পাইলিংয়ের সময় ময়মনসিংহে তিতাসের গ্যাস সরবরাহ পাইপ ফেটে গেছে। এতে ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বন্ধ আছে গ্যাস সরবরাহ। পাশাপাশি শম্ভুগঞ্জে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র RPCL এর উৎপাদনও বন্ধ হয়ে গেছে। বাসাবাড়ি আর সিএনজি পাম্পে রাতভর গ্যাস নেই, দুর্ভোগে লাখো মানুষ। সোমবার সন্ধ্যায় ত্রিশালের রায়মনির নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিলেন একটি চীনা কোম্পানি। পাইলিংয়ের সময় হঠাৎ গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। ফাইলিং যে ঢুকাইছি, এই ফাইলিং এর কাঁচাই পরে গ্যাসের লাইনের পাইপ ফেটে গেছে। বিরাট করে একটা শব্দ হয়েছে, মানুষ আতঙ্ক। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ভোগান্তিতে বাসিন্দারা। সেই সঙ্গে সিএনজি পাম্পেও কোনো যানবাহনে রিফিল করা যাচ্ছে না। গাড়ি চালায় খাই না, গ্যাস না থাকলে তাহলে আমরা গাড়ি চালাই আমরা খাই কেমনে? শুকনা খাবার খাই থাকতে হইতেছে, তেমন গ্যাস নাই বাসায় সকালবেলা থেকে। তিতাস কর্তৃপক্ষ বলছে অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করতে গিয়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত করেছে কোম্পানিটি। তিতাসের লাইন আছে, তারা জানে না কেন কাজটা করবো, এটা আমরা পরবর্তীতে পেনাল্টি চার্জ করব। তিতাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলায় 86,000 গ্রাহক রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ। বৈশ্বিক নানা জটিলতায় রফতানি পণ্য পরিবহনে কন্টেইনার সংকটে পড়েছে বাংলাদেশ। বাড়তি ভাড়া দিয়েও শিপিং লাইনগুলো 40 ফিটের খালি কন্টেইনার সরবরাহ করতে পারছে না। লোহিত সাগরে হাউথি বিদ্রোহীদের আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে অচল অবস্থার সৃষ্টি হওয়ায় সিঙ্গাপুর, কলম্বো সহ এশিয়ার বন্দরগুলোতে আটকে আছে জাহাজের পাশাপাশি কয়েক হাজার কন্টেইনার। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো রুট পরিবর্তন করায় আরব আমিরাত, কাতার, ওমান ও সৌদি আরব সহ আশপাশের বন্দরগুলিতে জাহাজ বেরানো অনেকটা কমে গেছে। জাহাজগুলো ডাইভার্সনের কারণে তারা কিন্তু ওই কন্টেনারগুলো ওখানে নামাতে পারছে না, সেই কন্টেনারের প্রেশার এসে পড়ছে আমাদের এশিয়ান যেই বন্দরগুলো আছে, বিশেষ করে কলম্বো, সিঙ্গাপুর, মালয়েশিয়ান পোর্টগুলো। শিপিং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আগে সিঙ্গাপুর কিংবা এশিয়ার ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে কোনো রকম সময় ক্ষেপণ ছাড়াই বার্থিং সুযোগ পেত ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো। বর্তমানে প্রতিটি জাহাজকে বার্থিং পেতে সময় লাগছে 3 থেকে 7 দিন। ক্ষুদির যেটা আছে ওটা পরে রুট চেঞ্জের কারণে আপনার কন্টেনার ভাড়া তো বাড়ছেই, কারণ যেহেতু তাদের রুটটা অন্তত 12-14 দিন 15 দিন ঘুরে আসতে হচ্ছে। একদিকে চীনের রপ্তানির চেয়ে আমদানি তুলনামূলক বেশি হয়, সেখানে যেমন খালি কন্টেনার বেশি চলে গেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি বেশি হলো, খালি কন্টেনার মিলছে না। তৈরি পোশাক শিল্প আমরা যারা অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য মালামাল ফরওয়ার্ডারদের কাছে, শিপিং এজেন্টদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু অনবোর্ড করতে পারছে না। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে প্রতি মাসে 70,000 খালি কন্টেনারের প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য দ্রুত খালি কন্টেনার সরবরাহ করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় এক কৃষকের 1700 পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শৈলকুপার মথুরাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে রেঞ্জ কমান্ডার ও মতিয়ারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে এক কৃষকের 100 শতক জমির পেঁপে গাছ কেটে দেয় রুইসের সমর্থকরা। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 7 দিন কারাভোগের পর শেরপুরে ইউএনওর করা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাংবাদিক শফিউজ্জামান রানাকে। সোমবার দুপুরে জেলা ভ্রাম্যমাণ আপিল আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেপুন নাহার আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত 5 মার্চ তথ্য অধিকার আইনে নকলা ইউএনওর দপ্তরে তথ্য চাইতে যান দৈনিক দেশ রূপান্তরের নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানা। এ সময় সরকারি কাজে বাধা ও ওই অফিসের এক নারী কর্মচারীকে উত্ত্যক্তের অভিযোগ এনে ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে সাংবাদিক রানাকে 7 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে শফিউজ্জামান আপিল করলে তাকে বেকসুর খালাস দেন আদালত। সিলেটের অন্যান্য নদ নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা। পানিতে বিপর্যস্ত ওসমানীনগর ও বালাগঞ্জ সহ মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি এবং কোলাউড়ার নদী পাড়ের কয়েক লাখ বাসিন্দা। চারপাশে থই থই পানি। 10 দিন ধরে জলমগ্ন সিলেটের ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার 3 লাখেরও বেশি মানুষ, ঘরবাড়ি, দোকানপাট। উজানি পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমে যাওয়ায় জেলার সুরমা, ধলাই, সারি, গোয়াইন, সারিগাং ও ডাউকি নদীর পানি দ্রুত নেমে গেছে। উন্নতি হয়েছে এসব নদ নদীর আশপাশের এলাকার বন্যা পরিস্থিতি। তবে ব্যতিক্রম কুশিয়ারা নদী। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এই নদীর পানি দুপুর পর্যন্ত প্রবাহিত হয়েছে বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে। পানিটা মার্কেটের উপর দিয়ে চলিত হচ্ছে, মানুষ অসহায়, মার্কেট অচল। 8 ফিট পানি নামছিল, আমি এখন পর্যন্ত আমাদের বাড়ি পানি আছে, আমরা পানি ভাঙে আইতেছি। প্রতি বছরই বর্ষা এলে সবার আগে দুর্ভোগে পড়েন কুশিয়ারা পাড়ের বাসিন্দারা। এ থেকে মুক্তি পেতে নদী খনন ছাড়া উপায় দেখছেন না ভুক্তভোগীরা। সুইচগেটের কারণে রাজনপুর, ইসলামপুর, নূরপুর, করিমপুর, মাইজগাঁও 5টা গ্রামের লোক পানিবন্দী। সমাধান চাই, নদী খনন লইতো, গাডুয়া লইতো, হইলে গিয়ে আশা করা যায় আর বাজার আর পানি উঠতো না। এদিকে মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার নিচু এলাকার বাসিন্দারা এখনো পানিবন্দী। যাতায়াতের একমাত্র বাহন এখন নৌকা। হালকা বৃষ্টি হলে আবারও বড় বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো এই কুশিয়ারা নদী পানি উপচে ফেঞ্চুগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে দিয়েছে। এই অবস্থার স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর এলাকায়। আমার পিছনে যে এলাকাটি দেখা যাচ্ছে এখানে প্রায় 30-40 বাড়ি এই ধরনের জলাবদ্ধতার মধ্যে ডুবে আছে। এর কারণ হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি এই এখন থেকে আধা ঘন্টা আগে 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং গতকালকে ঠিক এই 6টার সময় ছিল 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টায় মাত্র 1 সেন্টিমিটার পানি নেমেছে কুশিয়ারা নদীতে। অন্যদিকে সিলেটের সুরমা কিংবা নদী কিংবা সারিগাং, ডাউকি এই সমস্ত নদী এখনো বিপদসীমার নিচে নেমে যাচ্ছে অনেক জায়গাতে, যার কারণে সিলেটে যে পর্যটন কেন্দ্রগুলো সেই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তাতে বোঝা যাচ্ছে সেই সমস্ত এলাকা দিয়ে পানি অনেকটা নেমে গেছে, কিন্তু কুশিয়ারা পাড়ের মানুষের দুর্গতি এখনো কমছে না। এই এলাকা না শুধু ফেঞ্চুগঞ্জে 5টা ইউনিয়ন পার্শ্ববর্তী বালাগঞ্জ, উসমানীনগর এলাকার মানুষ পানিতে ডুবে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একটি দোকান খোলা হয়েছে, তারপরেও এখানকার মানুষজন সাঁকো দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁকো দিয়ে পারাপার হচ্ছে, এই দোকানে যাচ্ছে বা বিভিন্ন বাসা বাড়িতে আছে। প্রায় 8-10 দিন ধরে এইভাবে পানিতে ডুবে আছে এই এলাকার মানুষেরা। শুধুমাত্র এই এলাকা নয়, এই 5টি ইউনিয়ন, এই ফেঞ্চুগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নবাসী প্রায় 20,000 মানুষ এইভাবে জলবদ্ধতার মধ্যে ডুবে আছে আজ 10-12 দিন ধরে। আমরা কিছু সময় আগে দেখিয়েছিলাম ফেঞ্চুগঞ্জ বাজার, সেই বাজারে প্রায় 1 থেকে 1,500 ব্যবসায়ী আছে। সেই 1 থেকে 1,500 ব্যবসায়ীদের মধ্যে অনেক দুর্দিন যাচ্ছে। ঈদের পর তারা ভালো কোনো ব্যবসা করতে পারেনি, তারা দোকান খুলে বসে আছে, কিন্তু অতি প্রয়োজন ছাড়া ফেঞ্চুগঞ্জের মানুষ শহরে আসছে না কিংবা দোকানে আসছে না। প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে। কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না। এর কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে হাকালুকি দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে কুশিয়ারা নদীতে, অন্যান্য জুড়ি নদী দিয়ে পানি ঢুকছে, এবং অন্যান্য যে হাওরগুলো আছে এই এলাকার কিংবা সুনামগঞ্জের এলাকা প্রত্যেকটি হাওর পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে কুশিয়ারা নদীর পানি নামতে সমস্যা হচ্ছে বা সময় লাগছে, বা নদী যে নাব্যতা সেই নাব্যতা অনেকাংশে কমে গিয়েছে। মোটামুটি এই ছিল যে কুশিয়ারা নদীর পানি না নামার কারণে সিলেটের যে কয়েকটি উপজেলার মানুষ দুর্গতির মধ্যে আছেন তার সবশেষ খবর। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বন্যা দুর্গতদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। স্বপ্নজয়ের বর্ষর পূর্তি আজ। 2 বছর আগে আজকের দিনটিতেই পদ্মা সেতুর উদ্বোধন হয়। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা ধাবিত হয় বিশেষ উচ্চতায়। এরই মধ্যে সেতুতে প্রায় 1.25 কোটি যানবাহন পারাপারে রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই করছে। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে বেঁধেছে একই সুতোয়। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের এই দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরই দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। দক্ষিণে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সব সেক্টরেই বড় পরিবর্তন এসেছে। পদ্মা সেতু হতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে, যা আমরা আশা করতে পারি নাই। এই বছরে পদ্মা সেতুর এই পার ওই পার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে। সড়কপথ ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ হতে পেরেছে রাজধানীতে। প্রকল্প শেষ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এখানে এটি মেইনটেনেন্সের কাজও চলমান থাকবে, তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না। সেতু চালুর 2 বছরে প্রায় 1,25,00,000 যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু থেকে 2 বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে টুঙ্গিপাড়া যান নবনিযুক্ত সেনাপ্রধান। প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সমাধির সৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায় প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি।
রূপকথাকেও হার মানায়। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী লায়লা শিক্ষক হয়েও পাহাড় সম সম্পদের মালিক। সন্ত্রাসী হামলা করে সন্তানের নামে রায়পুরায় জমি দখলের অভিযোগ। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।